গাড়ির ভেতরটা পিনপতন নীরবতায় ভারী হয়ে আছে। এসি চললেও হৃদির সারা শরীর ঘামে ভিজে যাচ্ছে। একদিকে তীব্র টেনশন, অন্যদিকে অহেতুক ভয়। এই মানুষটির সঙ্গে এক মুহূর্ত থাকাও তার কাছে অসহ্য মনে হচ্ছে। যে পুরুষ নিজের ঘরে বৈধ স্ত্রী রেখে অন্য কোনো মেয়ের প্রতি এই বাড়তি দায়িত্ববোধ দেখায়, তার কাছে নিজের পরিচয়টুকু দেওয়াও হৃদির আত্মসম্মানে লাগছে। সৌহার্দ্য নির্বিকার ভঙ্গিতে স্টিয়ারিং ধরে আছে। তার দৃষ্টি সামনের পিচঢালা রাস্তার দিকে নিবদ্ধ, যেন পাশে বসে থাকা হৃদি তার কাছে কোনো অস্তিত্বই রাখে না। হঠাৎ নীরবতা ভেঙে সৌহার্দ্য গলা খাঁকড়ে দিয়ে বলল, কোথায় নামবে? অ্যাড্রেস বলো। হৃদি রাগে আর অভিমানে গিজগিজ করে বলল, জাহান্নামে নামিয়ে দিন, অসভ্য লোক। সৌহার্দ্য এক পলক হৃদির দিকে শান্ত দৃষ্টিতে তাকালো, তারপর সেই ঠান্ডা অথচ গম্ভীর স্বরে বলল, স্টুপিড, তুমি এমনিতে জাহান্নামে যাবেই। বড়দের সঙ্গে মুখে মুখে যা তর্ক করো। সৌহার্দ্যের এই অটল শান্ত ভঙ্গি হৃদির ভেতরের জ্বালা আরো বাড়িয়ে দিল। সে ফুঁসে উঠে বলতে চাইলো, আপনি জাহান্নামে যাবেন, ঘরে আপনার বউ। কিন্তু কথাগুলো তার গলার কাছেই আটকে গেল। সৌহার্দ্যের চাহনি লক্ষ্য করতেই হৃদি শিউরে উঠল। লোকটা এমন ভাবে চোখ গরম করে তার দিকে তাকিয়ে আছে, যেন এই মুহূর্তে তাকে গিলে ফেলবে। সৌহার্দ্য যতই শান্ত গলায় কথা বলুক, হৃদি জানে তার ওই শান্ত রূপের আড়ালে কি ভয়ঙ্কর আগ্নেয়গিরি লুকিয়ে আছে। সে নিজে কখনো না দেখলেও বাড়ির সবার মুখে শুনেছে। বিশেষ করে আরবান তো সবসময় বলে, সৌহার্দ্যের রাগ যখন চড়ে তখন সামনে থাকা মানুষটা কি পরিণাম হবে সেটা খোদ সৌহার্দ্যও ভুলে যায়। সৌহার্দ্যের এই শীতল কিন্তু ধারালো চাহনি দেখে হৃদি আর টু শব্দ করার সাহস পেল না। মনে মনে রাগে ফুঁসলেও মুখে কুলু বেটে বসে রইল। আর এই নীরবতার মাঝেই সৌহার্দ্য গমগমে স্বরে ধমকে বলল, উইল ইউ স্টপ সিটিং দেয়ার উইথ ইয়োর মাউথ শাট অ্যান্ড টেল মি ওয়্যার ইউ ওয়ান্ট টু গেট ডাউন। হৃদি কিছু একটা ভেবে কোনো মতে তোদলামি স্বরে সুমির বাড়ির ঠিকানাটা বলে দিল। সুমিদের বাসা থেকে তাদের বাড়ির দূরত্ব বড়জোর 10 মিনিটের পথ। হৃদির মুখে ঠিকানাটা শুনেই সৌহার্দ্য ভ্রু কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। আর ইউ শিওর? হৃদির একটা পুরানো স্বভাব, মিথ্যা বলতে গেলেই ধরা পড়ে যায়। গলা আটকে আসে, সে কাঁপা গলায় বলল, জি। সৌহার্দ্য এক ঝলক হৃদির দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, তুমি যেভাবে ঠিকানা বলতে গিয়ে কাঁপছো, মনে হচ্ছে তোমার বাবার ঘরে স্মাগলিং এর টাকা লুকানো আছে, আর আমি সেটার তদন্ত করতে যাচ্ছি। হৃদি রাগে তিরবির করে উঠল, দাঁতে দাঁত চেপে বলল, আমার বাবা আপনার মতো অসভ্য ইতর নয়। সৌহার্দ্য আর কথা বাড়ালো না। বিরক্তি নিয়ে মুখটা কুঁচকে সে বিড়বিড় করে বলল, এই স্টুপিড বোচা নাকটার চেয়ে আমার বাড়ির ওই ডের ব্যাটারির মিউটটাই ভালো। গাড়ির গতি কমিয়ে সৌহার্দ্য হৃদির দেওয়া ঠিকানায় গাড়ি থামালো। হৃদি নামার সাথে সাথেই এক মুহূর্ত দেরি না করে টায়ারের ধুলো উড়িয়ে সৌহার্দ্য গাড়ি নিয়ে উধাও হয়ে গেল। চোখের সামনে থেকে গাড়িটা সরে যেতেই হৃদির বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। বুকের ভেতর জমানো কষ্টগুলো যেন দলা পাকিয়ে উঠছে। দম আটকে আসছে তার। কোনো মতে নিজের আবেগকে সামলে নিয়ে ভারী পায়ে হৃদি বাড়ির দিকে হাঁটা দিল। বাড়ির চৌকাঠ পেরোতেই হৃদির মনে হলো আজ বাড়ির প্রতিটি কোণ যেন অন্য দিনের চেয়ে বেশি সজীব কর্মচঞ্চল। রান্নাঘর থেকে ভেসে আসা বাসনপত্রের মৃদু টুংটাং আর রান্নার সুঘ্রাণ জানান দিচ্ছে অন্দরে কোনো বিশেষ আয়োজনের ধুম পড়েছে। কৌতূহল সামলাতে না পেরে হৃদি দোতলার দিকে না গিয়ে সোজা রান্নাঘরের দিকে পা বাড়ালো। রান্নাঘরে পা রাখতে দেখলো সাথী ভাবি ব্যস্ত হতে হরেক রকম নাস্তার আয়োজন করছে। আশেপাশে আমেনা খালা নিপুণ হাতে মাছ মাংস কাটাকাটি করছেন। হৃদির দিকে চোখ পড়তে আমেনা খালার মুখে ফুটে উঠল এক চিলতে মায়াবী হাসি। পরম স্নেহে ডেকে বলল, আয়শা পড়ছেন ছোট আম্মা। আমেনা খালার এই অকৃত্রিম সম্বোধনে হৃদির এক টুকরো ম্লান হাসি দিল। সাথীর পাশে গিয়ে দাঁড়িয়ে কিছুটা কৌতূহলী স্বরেই সে জিজ্ঞেস করলো, হঠাৎ রাতে এত আয়োজন কেন ভাবি? বিশেষ কেউ আসছে? সাথীর ব্যস্ততার মাঝেও মিষ্টি এসে জবাব দিয়ে বলল, আসবে মানে এসে গেছে তো। সৌহার্দ্য লন্ডনের ছোট খালা এসেছেন তার মেয়ে নিয়ে। আজ রাতে এখানেই থাকবেন, কাল গ্রামে রওনা দেবেন। হৃদি ব্যাগপত্র একপাশে রেখে চুপচাপ সাথীকে সাহায্য করতে বসে পড়ল। কাজের মাঝে হঠাৎ সাথীর নজর পড়ল হৃদির বিষণ্ণ মুখটার দিকে।
এক মুহূর্ত থমকে গিয়ে আলতো করে হৃদির মাথায় হাত বুলিয়ে পরম মমতায় নিয়ে বলল, কি হয়েছে আমার বোনটার, আমায় বলবি না? হৃদি গলার কাছে জমে ওঠা কান্নার দলাটা জোর করে গিলে ফেলল। হাসির আড়ালে কষ্টটা ঢাকার প্রাণপণ চেষ্টা করল। কিছু না ভাবি, শরীরটা আজ বড্ড নিস্তেজ লাগছে, তাই একটু দুর্বল লাগছে। সাথী কিছুক্ষণ চুপ থেকে ইতস্তত স্বরে বলল, হৃদি এভাবে আর কতদিন চলবে? সামনে যা, কথা বল, পরিস্থিতিটা ঠিক করার একটা চেষ্টা তো কর। সাথীর কথাগুলো হৃদির বুকের ভেতর একরাশ দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে এলো। সে মনে মনেই বলল, যে মানুষটা একেবারের জন্য আমার খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করেনি, তার সামনে আমি কেন বেহায়ার মতো গিয়ে দাঁড়াবো? যে আমাকে চাইই না, তার প্রতি আমার কোনো চাহিদাও নেই। সাথীর আড়ালে চোখের কোণে জমে থাকা জলটুকু দ্রুত মুছে হৃদি কাঁপা কাঁপা গলায় বলল, ভাবি আমি একটু ফ্রেশ হয়ে আসছি, তারপর তোমাকে হেল্প করছি, শরীরটা বড্ড ম্যাজম্যাজ করছে। সাথী মাথা নাড়িয়ে সায় দিল। একার পক্ষে এত কাজ সামলানো তার জন্য কঠিন। তার উপর বাচ্চাদের কান্না যেকোনো সময় শুরু হয়ে যেতে পারে। নিজের ঘরে ঢুকে হৃদি ব্যাগটা এক কোণে ছুঁড়ে ফেলে উপুড় হয়ে বালিশে মুখ গুজে দিল। অঝোরধারায় নামা কান্নায় বালিশটা মুহূর্তেই ভিজে একাকার। নিজের কষ্টগুলোকে কতকাল চিপে রাখা যায়? সৌহার্দ্য যদি কোনোদিন তাকে স্বীকৃতি না দিত, হয়তো হৃদি এতটা কষ্ট পেত না। কিন্তু সৌহার্দ্য অন্য কোনো নারীর প্রতি যতটা কনসার্ন, সেটা ভেবেই হৃদির বুকটা ভেঙে যাচ্ছে। এটা বড় অদ্ভুত এক যন্ত্রণা। সৌহার্দ্য তো আর জানে না যে যে মেয়েটিকে সে আগলে রাখছে সে আসলে তার অদেখা স্ত্রী। কথাটা ভাবতে হৃদির বুকটা হাহাকার করে উঠল। সৌহার্দ্য কি একবারও পারতো না হৃদির একটা খোঁজ নিতে? নিজের ওপরই এক ধরনের তাচ্ছিল্য মিশ্রিত হাসি হাসল হৃদি। তার মতো পোড়া কপাল হয়তো পৃথিবীতে খুব কমই আছে। কিশোরী বয়সে যখন পৃথিবীটাকে নতুন করে চেনার কথা, তখনই আপনজনদের হারিয়ে নিঃস্ব হলো সে। বিয়ের অর্থ বোঝার আগেই জীবনটা জড়িয়ে গেল এক পাষাণ মানুষের সাথে, যে কিনা তার মুখটা দেখার প্রয়োজনও মনে করেনি। হৃদির মনে হলো জীবনের এই ধূসর পথটা যেন শেষ হওয়ার নয়, অতীত। সেদিন ছিল হৃদির এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের দিন। সবে 15 বছর বয়স, বাবা মায়ের প্রথম আদরের সন্তান হওয়ার সুবাদে কিছুটা কম বয়সেই শখ করে স্কুলে ভর্তি করিয়েছে মা মালিয়া খান। সকাল থেকে এক অদ্ভুত উত্তেজনা আর টেনশনে বুক দুরুদুরু করছিল তার। কি হবে ফলাফল? হৃদির বাবা আকরাম খান পুলিশের ডিএসপি। বাবা ঘরে ঢুকতেই হৃদি তার পাশে গিয়ে বসলো। কিছু একটা বলতে চাইছে সে, কিন্তু বাবা তখন ফোনে জরুরি কাজে ব্যস্ত। অগত্যা বাবার দিকে তাকিয়ে গালে হাত দিয়ে মুখ ফুলিয়ে বসে রইল মেয়েটা। কিছুক্ষণ পর আকরাম খান ফোনের কথা শেষ করে মেয়ের দিকে তাকিয়ে স্নেহের সুরে বললেন, কি হয়েছে আমার মামুনিটার? এমন চুপচাপ হাঁপ ছেড়ে বসে আছো কেন? খুব টেনশন হচ্ছে? হৃদি বাবার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো। বাবার হাত ধরে আবদার করে বলল, পাপা আমার রেজাল্ট যদি ভালো হয় তবে আমাকে পার্কে নিয়ে যাবে? মেয়ের সেই নিষ্পাপ হাসি দেখে আকরাম খান কাজ থাকা সত্ত্বেও না করতে পারলেন না। মাথায় হাত বুলিয়ে বললেন, ঠিক আছে যাব, তবে পার্কে না, আজ তোমাদের রেস্টুরেন্টে নিয়ে যাব, চলবে? হৃদি খুশিতে আত্মহারা হয়ে বলল, পাক্কা চলবে। ছোট্টবেলা থেকেই হৃদি অনেক বুঝদার, কখনোই কোনো কিছু নিয়ে অহেতুক বায়না করে না। তাই বাবার কাছ থেকে এমন উপহার পাওয়া তার জন্য ছিল দারুণ কিছু। ফলাফল সন্তোষজনকই হলো। জিপিএ 5 না পেলে তার খুব কাছাকাছি। সন্ধ্যায় আকরাম খান স্ত্রী মালিয়া খান, হৃদি আর ছোট বোন 7 বছরের হৃদাকে নিয়ে গেলেন এক রেস্টুরেন্টে। খাওয়া দাওয়া আর আনন্দের পর ফেরার পথে দেখা হয়ে গেল হৃদির মায়ের চাচাতো বোনের সাথে। তিনি হৃদিকে 2 দিনের জন্য তাদের বাসায় নিয়ে যাওয়ার বায়না ধরলেন। আকরাম খান শুনতে রাজি না হলেও শেষ পর্যন্ত তার জোরাজুরিতে মেনে নিলেন। হৃদি খালার সাথে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই খালা তাকে নিয়ে পুনরায় দ্রুত গতিতে ফিরে এলেন তাদের নিজেদের ফ্ল্যাটের দিকে। খালার গম্ভীর এবং চিন্তিত মুখ দেখে হৃদির বুকটা অজানা আশঙ্কায় কেঁপে উঠল। তবুও কিছু না বলেই সে খালার সাথে ফ্ল্যাটে প্রবেশ করলো, কিন্তু ড্রয়িং রুমের দরজার কাছে গিয়েই থমকে দাঁড়িয়ে গেল সে। চোখের সামনে যা দেখলো তাতে হৃদি চিৎকার করার শক্তিটুকুও হারিয়ে ফেললো। বাবা মার আদরের ছোট বোন হৃদার রক্তাক্ত নিথর শরীরগুলো
পড়ে আছে। সেই দৃশ্য সহ্য করার মতো ক্ষমতা ছোট্ট মেয়েটার ছিল না। যেন চোখের জলও শুকিয়ে পাথর হয়ে গেল তার। ঠিক তখনই তার বাবা আকরাম খানের বন্ধু সারহান চৌধুরী এবং তার স্ত্রী সায়েদা চৌধুরী সহ সেখানে এসে পৌঁছালেন। অ্যাক্সিডেন্টের খবর শুনেই ছুটে এসেছিলেন তারা। হৃদির বিধ্বস্ত অবস্থা দেখে সায়েদা চৌধুরী দ্রুত এগিয়ে এসে মেয়েটিকে নিজের বুকের ভেতর আগলে নিলেন। সম্রাহান চৌধুরী যখন ওদের সব দায়বদ্ধতা চুকিয়ে হৃদিকে নিয়ে ফিরে এলেন, তখন চারপাশটা বড় নিস্তব্ধ। ছোট মেয়েটাকে কোথায় বা কার কাছে রেখে আসতেন তিনি? আপন বলতে বিদেশে থাকা ওই এক ফুপু ছাড়া পৃথিবীতে যে তাদের আর কেউ নেই। সেদিন সৌহার্দ্য 2 দিন পর রাত 11টার দিকে বাড়ি ফিরল। ঘরের চৌকাঠ পেরোতেই তার কানে এলো এক চাপা কান্নার সুর। শব্দটা খুব করুণ, যেন এক চিলতে বুক ফাটা আর্তনাদ। সৌহার্দ্য থমকে দাঁড়িয়ে একটু ঘুরতেই দেখলো ঘরের মেঝেতে পুতুলের মতো ছোট্ট একটা মেয়ে বসে আছে। মাথায় ঘোমটা টানা, মুখটা ঠিক বোঝা যাচ্ছে না। তাকে ঘিরে বসে আছেন বাবা মা আর চাচি। সবার চেহারায় এক গভীর বিষাদ। সৌহার্দ্য জিজ্ঞাসু দৃষ্টিতে মায়ের দিকে তাকাতেই সায়েদা চৌধুরী একে একে সব খুলে বললেন। মায়ের মুখ থেকে দুর্ঘটনার সেই নিষ্ঠুর সত্যটুকু শোনার পর সৌহার্দ্যের বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। মনে পড়ে গেল ফেলে আসা দিনগুলোর কথা। সে নিজেও বাবা মায়ের সাথে কয়েকবার হৃদিদের বাড়ি গিয়েছিল। তখন হৃদি মাত্র 5 বছরের এক ফুটফুটে শিশু। সৌহার্দ্য যখনই যেত হৃদি অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকতো। বড় বড় ড্যাবড্যাবে চোখে কি যেন এক মায়া, কিন্তু সৌহার্দ্যের কাছে তখন হৃদির সেই মুগ্ধ চাহনি ছিল চরম বিরক্তির কারণ। একদিন মেজাজ ঠিক রাখতে না পেরে ছোট্ট শিশুটির দিকে তাকিয়ে সে তীক্ষ্ণ কণ্ঠে বলেছিল, এই ইউ ট্যাবলেট, এত বড় একটা ছেলেকে এভাবে চোখ দিয়ে গিলে খাচ্ছ কেন? স্টুপিড, এই বয়সে এত পেকে গেছো? কথাগুলো বলে সে হনহন করে চলে এসেছিল। কিন্তু অবুঝ হৃদি কি আর এত কিছু বুঝে? সে তো কোনো খারাপ অভিসন্ধি নিয়ে নয়, বরং সুন্দর একটা ভাইয়াকে দেখতে ভালো লাগে বলেই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতো। এরপর পড়াশোনা আর ব্যস্ত জীবনের জাঁতাকলে পড়ে সৌহার্দ্য আর হৃদিদের বাড়ি যাওয়া হয়ে ওঠেনি। ভাবনা চিন্তা ছেড়ে যখন সৌহার্দ্য সিঁড়ির দিকে পা বাড়াবে, তখনই পিছন থেকে ডাকলেন সারান চৌধুরী। ওনার কণ্ঠস্বর আজ অন্যরকম। তোমার সাথে আমার কথা আছে সৌহার্দ্য, আমার রুমে এসো। আধা ঘন্টা যাবৎ সৌহার্দ্য বসে আছে বাবার রুমে, বাবার সামনে। তিনি ছেলের পাশে বসে আছেন, অথচ কোনো শব্দ মুখ দিয়ে বের হচ্ছে না। হয়তো কিভাবে বলবে বুঝে উঠছে না। অনেকক্ষণ বসে থেকে সৌহার্দ্য এবার বিরক্তি নিয়ে বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, কিছু বলবে বলছিলে? সারান চৌধুরী ছেলের হাত দুটো নিজের হাতের মুঠোতে নিয়ে একটু দ্বিধাবোধ করে বলল, তোমার কাছে কিছু চাইবো, দিবে? সৌহার্দ্য ভাবলো বাবা হয়তো ওই লন্ডন যাওয়া নিয়ে কিছু বলবে, তাই সে ভাবনা চিন্তা ছাড়া বলে দিল, ওকে বলো। সারান চৌধুরী ছেলের হাত দুটো নিজের হাতে শক্ত করে চেপে ধরে বলল, আকরামের মেয়েটাকে বিয়ে করো তুমি। বলেই ছেলের দিকে আকুতি ভরা দৃষ্টি নিয়ে তাকালো। সৌহার্দ্য যেন টুপ করে আকাশ থেকে পড়ল। বাবার কথায় অবাক দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে বলল, তোমার মাথা খারাপ বাবা? কি বলছো এসব? ওই ট্যাবলেটকে কিছুতে আমি বিয়ে করতে পারবো না। আর আমাদের বয়সের ব্যবধান দেখেছো? আমি 26+ অলরেডি, আর ওটা অসম্ভব। সারান চৌধুরী একটু অসহায় কণ্ঠে বলল, ও কিন্তু খুব ছোট না, 15 বছর চলে। তোমার মাও আমার থেকে 8 বছরের ছোট ছিল। এখানে আমি কোনো সমস্যা দেখছি না। সৌহার্দ্য চোখে মুখে একরাশ বিরক্তি টেনে বলল, সে যাই হোক, আমি নিজের বাচ্চা পালার বয়সে পরের বাচ্চা পালতে পারবো না। তার থেকে বড় কথা, আমি এই মুহূর্তে বিয়ে করতে চাচ্ছি না। কিন্তু শেষ পর্যন্ত সৌহার্দ্য বাবার অসুস্থতার কাছে হার মানলো। ছেলেকে রাজি না করাতে পেরে তিনি অসুস্থ হয়ে পড়ে। এমনিতেই ওনার হার্টের সমস্যা ছিল। সেদিন রাত 12টায় কাজী ডেকে বিয়ে পড়ানো হয় তাদের। তখন বাবার প্রতি রাগ অভিমানে সৌহার্দ্য কবুল বলেই বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর সুজনের বাসায় 2 মাস থেকে সেখান থেকে সোজা লন্ডন পাড়ি জমায়। ফেলে রেখে যায় তার নববিবাহিতা কিশোরী বধূ, যে এখন তার কাছে অপরিচিতা অর্ধাঙ্গিনী। বর্তমান হৃদির ফ্রেশ হতে অনেকটা দেরি হয়ে গেছে। রান্নাঘরে সাথী একা সব সামলাতে পারছে কিনা সেই চিন্তায় তাড়াহুড়ো করে ঘর থেকে বের হয়ে রান্নাঘরে যেতে মেইন দরজায় কাউকে দেখে থমকে দাঁড়ায়।
দরজার সামনে দাঁড়িয়ে সৌহার্দ্য এক হাতে ফোন, সে কারোর সাথে নিবিষ্ট মনে কথা বলছে, কিন্তু তার অন্য হাতটি ধরে দাঁড়িয়ে আছে এক তরুণী, যার মুখে অনাবিল হাসি। মেয়েটির বয়স হৃদির চেয়ে খুব বেশি হবে না, বরং কম হবে। অসম্ভব মায়াবী আর সুন্দরী, দেখে বোঝার উপায় নেই তারা কি কথা বলছে। তবে সৌহার্দ্যের চোখে মুখে যে প্রশ্রয় আর নজর, তা দেখে হৃদির মনে হলো মুহূর্তেই যেন তার চারপাশের বাতাস ভারী হয়ে এলো। এতদিন আর যাই হোক অপরিচিত হলেও সে ছিল, আর অন্য কাউকে তার স্বামীর পাশে এভাবে দেখে হৃদির পৃথিবীটা যেন বিষিয়ে উঠল। বুকের ভেতরটা তীব্র অভিমানে দুমড়ে মুচড়ে যাচ্ছে। সে নিজেকে শান্ত করার ভাষা খুঁজে পাচ্ছে না। এক মুহূর্তের জন্য মনে হলো দম বন্ধ হয়ে আসবে। হৃদি আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে রইল না। কোনো মতে নিজেকে সামলে দ্রুত পায়ে রান্নাঘরের দিকে চলে গেল। এদিকে সৌহার্দ্যের ফোনের কথা শেষ হতেই মেয়েটি অভিমানী কণ্ঠে বলে উঠল, কেমন আছো ব্রো? লন্ডন থেকে ফিরে একবারও কি আমার খোঁজ নেওয়ার সময় হলো না? কথাগুলো বলেই সে গাল ফুলিয়ে জেদ ধরল। রিবা সৌহার্দ্যের খালাতো বোন, যাকে সে নিজের রক্তের সম্পর্কের বোনের মতোই চোখে হারায় আগলে রাখে। তার দাদা নানা দুই বংশ মিলে একমাত্র মেয়ে বলে কথা। সৌহার্দ্য একটা দীর্ঘশ্বাস ফেলে রিভার গাল টেনে দিয়ে আদুরে গলায় বলল, লক্ষ্মী বোন আমার, আসলে খুব ব্যস্ত ছিলাম। প্রমিস করছি এমনটা আর হবে না। কথাটা বলেই সে রিভার এলোমেলো চুলগুলো আলতো করে ঠিক করে দিয়ে উপরে যাওয়ার জন্য পা বাড়াতে তার নজর আটকে গেল ডাইনিং টেবিলের দিকে। সেখানে হৃদি দাঁড়িয়ে আছে, হাতে একটা ধারালো ছুরি, সামনে ফলের ঝুড়ি। হৃদির ভঙ্গিটা বেশ অদ্ভুত। সৌহার্দ্য ভ্রু কুঁচকে কিছুটা ধমকের সুরে বলল, ইউ ডের ব্যাটারি, ওটা ওভাবে ধরেছো কেন? হাত কেটে যাবে তো, রাখো ওটা। কিন্তু হৃদি যেন তার কথা শুনতেই পেল না। রাগে আর অভিমানে তার হাত কাঁপছিল। সেই কম্পমান হাতেই সে এলোপাতাড়ি ফল কাটতে শুরু করলো। তার মনের ভেতর তখন আগ্নেয়গিরি বইছে। দাঁতে দাঁত চেপে সে বিড়বিড় করে উঠল, হারামজাদা অসভ্য ডাক্তার, তোর বউ ছাড়া দুনিয়ায় সবার খেয়াল রাখা লাগে তাই না? জাহান্নামে তো তুইই যাবি, লুচ্চা বেডা মানুষ। সৌহার্দ্য হৃদির এই অবাধ্যতা দেখে প্রচন্ড বিরক্ত হলো। রাগটা কোনো মতে চেপে সে সিঁড়ির দিকে পা বাড়াবে, ঠিক তখনই তার কানে এলো একটা আর্তনাদ। উফ! সেই শব্দে সৌহার্দ্যের পায়ে গতি থমকে গেল। তড়িঘড়ি করে পেছনে ফিরতেই তার চোখের সামনে ভেসে উঠল এক বিভীষিকাময় দৃশ্য। হৃদির হাত ফসকে ছুরিটা পড়ে গেছে, আর তার আঙুল ছিঁড়ে তাজা রক্ত তরতর করে গড়িয়ে পড়ছে মেঝেতে। দেখে বোঝা যাচ্ছে বেশ খানিকটা কেটে গেছে। সৌহার্দ্য রাগে বিরক্তিতে চোখ মুখ খিচে নিল। সৌহার্দ্য আর এক মুহূর্ত দেরি করল না। এক পা এগিয়ে হৃদির কাঁপা হাতটা নিজের মুঠোয় নিয়ে নিল। কাটা জায়গাটা চেপে ধরে দাঁতে দাঁত চেপে হিস হিসিয়ে করে বলল, স্টুপিড, না ধরতে বলেছিলাম না ওটা? আমার কথা কানে যায় না তোমার? রাগে ওর মুখ চোখ লাল। একরাশ বিরক্তি নিয়ে পিছনে ঘুরে রিভার দিকে তাকিয়ে বলল, হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? ব্রিং দ্য ফার্স্ট এইড বক্স নাও। রিবা কিছুই বুঝছে না, ঘোমটার আড়ালে রিদিকে চিনতেছেও না। আসার পর থেকে রিদির সাথে দেখাই হয়নি, তবুও ভাইয়ের গলার ঝাঁজ শুনে আর দাঁড়ালো না। ছুট লাগালো ফার্স্ট এইড বক্সের খোঁজে। যাওয়ার মুখে সৌহার্দ্য ডেকে বলল, আমার রুমে আছে। বলেই হৃদির দিকে তাকাতেই রাগটা কেমন নিভে গেল, গলাটা অজান্তেই নরম হয়ে এলো, শান্ত কণ্ঠে বলল, খুব ব্যথা লাগছে? হৃদি উপরে নিচে মাথা নাড়ল, যার মানে হ্যাঁ। সৌহার্দ্য হৃদিকে চেয়ারে বসিয়ে নিজে হাঁটু গেড়ে বসলো সামনে। এক পলক তাকিয়েই আবার সেই পুরানো বিরক্তির ঝাঁজ নিয়ে বলল, দেড় হাতের একটা মেয়ে, তিন হাত ঘোমটা টেনে হাঁটলে তো কাটবেই, স্টুপিড একটা। কথাটা কানে লাগলো হৃদির, রাগে গা জ্বলে গেল। মুখে বলতে পারছে না, তাই মনে বিষ ঝাড়লো। হয়েছে তো তোর জন্যই, অশুভ ডাক্তার কোথাকার। ঠিক তখনই রিভা বাক্স নিয়ে হাজির। সৌহার্দ্যের দিকে বাড়িয়ে দিল চুপচাপ। সৌহার্দ্য একটা কথাও না বলে যত্ন করে কাটা জায়গাটা মুছে ব্যান্ডেজ করে দিল। কাজ শেষ করে উঠেই দাঁড়ালো। কোনো দিকে না তাকিয়ে চলে যেতে নিলে পিছন থেকে ভেসে আসলো রিভার কৌতূহল পূর্ণ কণ্ঠস্বর। রিভা পেছন থেকে ডেকে বলল, ভাইয়া, মেয়েটা কে? সৌহার্দ্য থামলো, ঘাড় ঘুরিয়ে হৃদির দিকে তাকালো এক পলক। রাগ আর বিরক্তি মিশিয়ে দাঁতে দাঁত চেপে বলল, মিউট ডের ব্যাটারি, বলেই হনন করে বেরিয়ে গেল ঘর থেকে। এদিকে রিভা বোকার মতো তাকিয়ে আছে, কিছুই মাথায় ঢুকলো না। আর হৃদি ঘোমটাটা টেনে সরিয়ে দিল এক টানে।
রাগে গাল কান লাল করে কিরমির করে বলল, অসভ্য লুচ্চা ডাক্তার, আর একবার যদি সবার সামনে আমাকে ডের ব্যাটারি বলিস, মুখ ভেঙে দেবো একদম। রিধি ঘোমটা সরাতেই রিভা অবাক হয়ে দৌড়ে এসে জাপটে ধরলো। রিধি কিছু বুঝে ওঠার আগেই এলোপাতাড়ি চুমু দিতে দিতে আবেগে গলে গিয়ে বলল, ও ভাবি তুমি কি কিউট। তারপর একটু কৌতূহল নিয়ে বড় চোখ করে বলল, এভাবে ঘোমটা পড়েছিলে কেন? আমি চিনতেই পারিনি। হঠাৎ কেউ ওভাবে জাপটে ধরাতে রিধির বুকের ভেতরটা কেঁপে উঠল। হকচকিয়ে গিয়ে এক মুহূর্ত থমকে দাঁড়ালো। কোন রকম নিজেকে স্বাভাবিক করে রিধি একটু অবাক হয়ে বলল, আমাকে চিনো তুমি? রিবা ওভাবে জাপটে ধরে রেখে বলল, ইস, চিনবো না কেন? আমার ব্রোর একমাত্র বউ, আর মাম তো কত পিক পাঠিয়েছে, তোমার আমার মুখস্থ হয়ে গেছে। রিধি রিবাকে না চিনলেও রিবা রিধিকে ঠিকই চিনে, কারণ সায়েদা চৌধুরী বোনের কাছে অসংখ্য ছবি পাঠিয়েছে। রিধি ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফুটিয়ে আলতো করে রিবাকেও জড়িয়ে ধরলো। রিধি তখন রাগ আর অভিমানে বুকের ভেতর পুষে রান্নাঘরে চলে গেলেও সেখানে মন টিকলো না। ফল কাটার বাহানাটা ছিল নিছকই ছলনা, আসল উদ্দেশ্য ছিল একবার আড়াল থেকে দেখা ওরা কি করছে। রিধি প্রথমে না বুঝলেও পরে বুঝতে পারল সে যেমন ভাবছে তেমন কিছু না। তখন মনটা একটু হালকা হলো ঠিকই, কিন্তু সৌহার্দ্যের উপর দিনের পর দিন জমে থাকা চাপা ক্ষোভটা কিছুতেই যাচ্ছিল না। তার মধ্যে সৌহার্দ্য যখন চুড়িটা যত্ন করে রাখতে বলল, হৃদির রাগটা দপ করে জ্বলে উঠল। এতদিন ছাত্রীর প্রতি কেয়ার ছিল, এখন যাকে সে নিজের মেয়ে ভাবছে তার প্রতিও এত কেয়ার দেখে ভেতরটা জ্বলে গেল। আর সেই জ্বলুনিটাই রাগ হয়ে ওর আচরণে বহিঃপ্রকাশ ঘটালো। সেদিনের পর 1 মাস কেটে গেছে। আজ ঠিক 1 মাস হলো সৌহার্দ্য দেশে নেই। সেদিন রাগ দেখিয়ে বাড়ি থেকে বের হয়েছিল, আর ফেরেনি। রিধি সকালে উঠে জানতে পারে সৌহার্দ্য নাকি কোনো জরুরি কাজে দেশের বাইরে চলে গেছে। কবে ফিরবে কেউ জানে না। রিবার মা রায়দা শেখও গ্রামে চলে গেছেন, কিন্তু রিবাকে রিধি যেতে দেয়নি। মেয়েটাকে দেখলেই নিজের ছোট বোনটার কথা মনে পড়ে যায়। বুকের ভেতর ভীষণ মায়া লাগে। তাই রায়দা শেখের কাছে কাকতি মিনতি করে রেখে দিল। উনিও রিধির কথা ফেলতে পারেননি। রিধির আচার ব্যবহারে উনি নিজেই ভালোবেসে ফেলেছেন মেয়েটাকে। সেদিন তো তিনি স্পষ্ট বলেই দিলেন, আমার এখন থেকে 2 মেয়ে। যদি সৌহার্দ্য রিধিকে কষ্ট দেয়, তাহলে ওই অসভ্য ছেলের কাছে রিধিকে রাখবো না, নিজের কাছে লন্ডনে নিয়ে যাব। সেদিন রিধি খুশিতে কেঁদে ফেলেছিল। বাবা মার পর কেউ তাকে এত ভালোবাসা দিল। দুনিয়ায় এত ভালো মানুষ আছে। শাশুড়ি আর তার বোনকে না দেখলে বোঝাই যেত না। আজ ভোর থেকেই চৌধুরী বাড়িটা কেমন যেন থমথমে আর সরগরম একসাথে। বিশাল আয়োজন চলছে উঠোন জুড়ে। আজ সারান চৌধুরীর বাবা শাহজাহান চৌধুরীর মৃত্যুবার্ষিকী। প্রতি বছর এই দিনটাই সারান চৌধুরী আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কাউকে বাদ রাখেন না। বিশাল আয়োজন করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে। বাড়িতে সকাল থেকে হাঁপ ছেড়ে বাঁচার ফুরসত নেই রিদি আর সাথীর। দুপুরের খাওয়া আয়োজন বাইরে হলেও মেহমানের নাস্তা পানির দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছে ওরাই দুজন। চায়ের কাপ, প্লেট, পিরিচ সব গোছাতে গোছাতে ঘেমে একাকার। আর কাজ না জানা রিবা ভাবিদের পিছু পিছু ঘুরে এটা ওটা এগিয়ে দিচ্ছে। নাস্তার ট্রে সাজাতে সাথী একবার রিদির ক্লান্ত মুখের দিকে তাকালো। চোখের নিচে কালি, মুখটা কেমন মলিন হয়ে আছে। ওর দিকে তাকিয়ে নরম গলায় বলল, তুই যা, এবার তৈরি হয়ে নে। দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে, আর কেউ নাস্তা খাবে না। বাকিটা আমেনা খালা সামলে নেবে। রিধি মাথা নাড়িয়ে সায় দিল। ওড়না ঠিক করতে করতেই পা বাড়াবে, এমন সময় পেছন থেকে ভেসে এলো তীক্ষ্ণ গলা। রিমা চৌধুরী দাঁড়িয়ে আছেন দরজায়। ঠোঁটে বিদ্রুপের হাসি দিয়ে বলল, ও আর কি তৈরি হবে, যেমন আছে তেমনই ঠিক আছে। তৈরি হয়ে রং দেখাবে কাকে শুনি? কথাটা শেষ না হতেই আরেকটা গলা এসে ছুরির মতো বিঁধল। রায়দা শেখ গ্রাম থেকে আজ সকালেই দাওয়াতে এসেছেন। রিমা চৌধুরীর দিকে না তাকিয়েই বললেন, ওর যেমন রং দেখানোর কেউ নেই, তোমারও তো কেউ নেই আপা। ভাইজান মাসে 2 দিনও থাকে না, তবুও তুমি পটের বিবি সেজে বসে থাকো। কোনো উত্তরের অপেক্ষা না করে রিধির হাতটা শক্ত করে ধরে টেনে নিয়ে গেলেন নিজের সাথে। পেছনে দাঁড়িয়ে রিমা চৌধুরীর গা জ্বলে উঠল। মুখের ওপর কথা বলা এই মহিলাটাকে একদম সহ্য হয় না ওনার। রাগের নাকের পাটা ফুলে উঠল, কিন্তু পাল্টা কিছু বলার আগেই রায়দা শেখ
রিদিকে নিয়ে চলে গেছে। রায়দা শেখ রিদির হাত ধরে নিজের ঘরে নিয়ে এলেন। আলমারির শাড়িগুলো একটু একটু করে দেখে শেষে তুলে নিলেন হালকা কলাপাতা রঙের একটা শাড়ি। নিজের হাতে যত্ন করে পরিয়ে দিলেন। আঁচলটা কাঁধে ঠিক করে কপালে একটা আদরের চুমু দিলেন। মাশাআল্লাহ, আমার মেয়েটা কি সুন্দর লাগছে। আল্লাহ কারোর নজর থেকে বাঁচাক। রিবা পাশ থেকে ফিক করে হেসে বলল, মা, কারোর নজর না লাগলেও তোমার ছেলের নজর ঠিকই লাগবে। ভাবিকে তো একদম পরীর মতো লাগছে। কথাটা শুনে রিধি লজ্জায় চোখ নামালো। বুকের ভেতরটা কেমন হু হু করে উঠল। মনে মনে বলল, আমার সেই কপাল নেই বেয়াদব লোকের নজর সব সময় বাইরে থাকে। মনের কথাগুলো মনে চেপে আবারও ছুটল ডাইনিং এর উদ্দেশ্যে। নিকটস্থ আত্মীয় স্বজন যারা তার বাড়ির ভিতরে খাবে, কার কি লাগে দেখতে হবে। সবার খাওয়া শেষ হতে বিকেল গড়িয়ে গেল। আত্মীয় স্বজন যে যার মতো চলে গেল। বাড়িটা আবার নিস্তব্ধ। শুধু রিমা বেগমের বাড়ির লোক আর রায়দা শেখ রয়ে গেলেন। আজ রাতটা বোধহয় এখানেই কাটবে ওনাদের। সন্ধ্যা নামতেই ড্রয়িং রুমটা জমে উঠেছে। ছোট বড় সবার হাসি গল্পে ঘর সরগরম। সাথী রিধি ট্রেতে চা নাস্তা নিয়ে একে একে সবার সামনে রাখছে। মুখে হাসি কিন্তু চোখে ক্লান্তি লুকানো। রিমা চৌধুরীর বোন সোহানা বেগমের সামনে এসে কাপটা বাড়িয়ে দিতেই উনি মুখ বাঁকিয়ে ঝাঁঝের সাথে বলে উঠলেন, আমি চা খাই না, আমার জন্য কফি নিয়ে এসো। রিধির বুকের ভেতরটা মুচড়ে উঠল। রাগে গাল কান গরম হয়ে যাচ্ছে। তবু দাঁতে দাঁত চেপে চুপ করে রইল। কিছু না বলে পেছনে ঘুরে চলে যেতে পা বাড়ালো। পেছন থেকে তখন সোহানা বেগমের বিদ্রূপের টিপ্পনি কেটে বলল, এমন বউ সেজে ঘুরে বেরিয়ে লাভ কি বাপু? সৌহার্দ্য তো ফিরে। কথাটা শেষ আগে ভেসে এলো এক গম্ভীর দৃঢ় পুরুষালী কণ্ঠস্বর। প্রতিটা শব্দ যেন বরফের মতো ধারালো। নো ওয়ান হ্যাজ দ্য রাইট টু টক অ্যাবডাক্ট সৌহার্দ্য চৌধুরীর ওয়াইফ আনলেস হি অ্যালাউস ইট। পুরো ড্রয়িং রুমে মুহূর্তের মধ্যে পিনপতন নিস্তব্ধতা নেমে এলো। সোহানা বেগমের যে কণ্ঠস্বরটি এতক্ষণ বিদ্রূপে মুখরিত ছিল, তা যেন নিমিষেই জমে বরফ হয়ে গেল। ঘরের বাতাস ভারী হয়ে উঠল এক অজানা আতঙ্কে। সবাই হতবাক হয়ে দরজার দিকে তাকালো। সেখানে দাঁড়িয়ে আছে সৌহার্দ্য, পরনে কালো রঙের একটি ফরমাল শার্ট, হাতাগুলো কনুই পর্যন্ত গোটানো। চোখের ওপর হালকা ক্লান্তির ছাপ থাকলেও চাহনিতে এক তীব্র আগ্নেয়গিরির তেজ। তার উপস্থিতি যেন ঘরের তাপমাত্রা কয়েক ডিগ্রি কমিয়ে দিল। সৌহার্দ্য কারোর দিকে না তাকিয়েই সরাসরি এগিয়ে সোহানা বেগমের সামনের সোফায় গিয়ে বসল। পায়ের ওপর পা তুলে বড্ড অবহেলায় যেন গোটা পরিস্থিতিটাকে তুচ্ছ জ্ঞান করছে সে। সোহানা বেগমের দিকে স্থির দৃষ্টি রেখে অত্যন্ত শান্ত অথচ ধারালো গলায় বলল, কি যেন বলছিলেন? সে ইট ইন ফ্রন্ট অফ মি। বলুন, এখন তো সামনেই আছি। সোহানা বেগম ভয়ে শুকনো ঢোক গিললেন। এই ছেলেটার রাগের ধরন তার অজানা নয়। অতীতে নিজের ছেলের সঙ্গে সামান্য বল নিয়ে ঝগড়া হওয়ার পর সে ভয়াবহ পরিণতির সাক্ষী তিনি হয়েছিলেন। তা আজও তার মেরুদণ্ডে শিহরণ জাগায়। আর ভাষার ধার, সেটা তো আরো ভয়ঙ্কর। তিনি ভয়ে কুঁকড়ে গিয়ে তোতলামি করে বললেন, না তো বাবা, আমি কি বলবো? তুমি বোধহয় ভুল শুনছো। সৌহার্দ্য ভ্রু কুঁচকে থাকলো কিছুক্ষণ, তারপর চোয়াল শক্ত করে বজ্রের মতো গর্জে ওঠা কণ্ঠে বলল, হোয়াট আর ইউ ট্রাইং টু সে? দ্যাট আই কান্ট হেয়ার প্রপারলি। মহিলা ভয়ে কাঁপছেন, অসহায় চোখে এদিক ওদিক তাকাচ্ছেন, যদি কেউ তার হয়ে একটা শব্দ উচ্চারণ করে। কিন্তু সবাই পাথরের মূর্তির মতো নির্বাক। আরবান ঠোঁট টিপে মুচকি হাসছে। সে ভালোভাবেই চেনে তার এই খালাকে। আজ ঠিক সময়ে সৌহার্দ্য না এলে হয়তো তারা প্রতিবাদ করত। যেখানে সৌহার্দ্য আছে সেখানে অন্য কারোর কিছু বলার প্রয়োজন পড়ে না। এদিকে রিধি সুযোগ বুঝে ঘোমটাটা টেনে কোনোমতে ঘর থেকে সরে যেতে চাইল। কিন্তু তার আগেই সৌহার্দ্যের ঘর কাঁপানো গম্ভীর ধমক আছড়ে পড়ল তার পিঠের ওপর। ইউ ঘোমটাওয়ালি, মিসেস হাফ ব্যাটারি, ডোন্ট ইউ ডেয়ার মুভ ফ্রম দেয়ার। কথাটা শেষ করেই সৌহার্দ্য কোনো কিছুর তোয়াক্কা না করে রিধির হাত ধরে হ্যাঁচকা টানে তাকে নিজের কোলে বসিয়ে নিল। শক্ত করে জড়িয়ে ধরল তার কোমর। সোহানা বেগমের দিকে বিরক্তির দৃষ্টিতে তাকিয়ে সে গম্ভীর গলায় বলল, কি যেন বলছিলেন? ফিরে তাকাই না? এই তো আপনার সামনেই কোলে তুলে নিলাম। এর থেকে বেশি কিছু করাটা এখানে সম্ভব না।
আমি আবার ভদ্র ছেলে, আর সবার সামনে লজ্জা শরমের একটা ব্যাপার তো থাকেই। হৃদি থরথর করে কাঁপছে, বুকের ভেতরটা তীব্র উত্তেজনায় ধুকপুক করছে। ড্রয়িং রুমের বাকিদের অবস্থা তখন নাজেহাল। এমন বেপরোয়া আচরণ তারা কল্পনাও করতে পারেনি। সারহান চৌধুরী লজ্জায় মাথা নিচু করে রইলেন। বাকিদের অবস্থাও একই রকম। হৃদির কান লজ্জায় টকটকে লাল হয়ে উঠেছে। সে নামার জন্য ছটফট করছে। সৌহার্দ্য বিরক্তির স্বরে ধমকে বলল, ইউ ডের ব্যাটারি, মৃগী রোগীর মতো করছো কেন? জীবনের প্রথম স্বামীর কোলে উঠছো, একটু ফিল করো। ছেলের এমন নির্লজ্জ কথা শুনে সারান চৌধুরী খুব খুব করে কেসে উঠলেন, আর সায়েদা চৌধুরী কোনো রকমে সেখান থেকে সরে পড়লেন। সবার সামনে সৌহার্দ্যের এমন নির্লজ্জ কথা শুনে রিধি লজ্জায় সারা শরীরে এক তীব্র শিহরণ খেলে গেল। মুহূর্তে তার সমস্ত শরীর নিস্তেজ হয়ে এলো। লজ্জায় মেয়েটার অবস্থা তখন যেন নাজেহাল। নিজের ভেতর জমে ওঠা তীব্র লজ্জা আর রাগে দিদির ছটফটানি ক্রমশই বেড়ে চলছিল। এমনটা কেবল ওই বেয়াদব লোকের দ্বারাই সম্ভব। রিধির ছটফটানিতে বিরক্ত হয়ে সৌহার্দ্য রিধিকে ছেড়ে উঠে দাঁড়ালো। চোখে মুখে রাগ আর বিতৃষ্ণা মিশিয়ে সোয়ানা বেগমের দিকে তাকিয়ে কঠিন গলায় বলল, বাড়ির বাইরে হোক বা ভেতরে আমার বউকে নিয়ে বাজে মন্তব্য করার আগে নিজের শরীরের অর্গানগুলো ঠিক রাখার ব্যবস্থা করে নেবেন। বলেই আর কারোর দিকে না তাকিয়েই হনহন করে ওপরের দিকে চলে গেল সে। হৃদির বুকের ভেতরটা তখনও ধুকপুক করছে, যেন এক চিলতে ঝড় বয়ে গেছে তার ওপর দিয়ে। নিজের অজান্তেই হাতটা বুকের ওপর চেপে ধরল সে। লজ্জায় তার মুখটা টমেটোর মতো লাল হয়ে আছে। মনে হচ্ছে গাল দিয়ে যেন আগুনের হলকা বেরোচ্ছে। সৌহার্দ্যের সেই আকস্মিক স্পর্শের রেশ এখনো তার শরীরের প্রতিটি কোণে লেপ্টে আছে। শিহরণ জাগিয়ে দিচ্ছে বারবার। তার কেবলই মনে হচ্ছে সৌহার্দ্য কি তবে তার মুখটা দেখে ফেলেছিল? যদিও ঘোমটাটা টানা ছিল, তবুও ভয় আর লাজ মিলেমিশে একাকার তার অনুভূতি। ওর ভাবনার মাঝেই রিবা এসে রিদির পিঠে এক চিমটে কেটে দুষ্টু হেসে বলল, উফ, আমার ভাইটা তো দেখছি আজ তো রোমান্টিক, যেভাবে হুট করে কোলে তুলে নিল। ইস, সিনেমার দৃশ্যকেও হার মানাবে। রিভার কথার রেশ কাটতে না কাটতেই সাথী এসে যোগ দিল। হৃদির হাতটা ধরে দুষ্টুমির হাসি হেসে বলল, বাহ, ড্রয়িং রুমে যদি এই অবস্থা হয় তবে বেডরুমে গিয়ে না জানি কি হবে। বলেই হৃদিকে একটা চোখ টিপে দিল সে। ওদের এমন খোঁচা মারা কথায় হৃদির কান দিয়ে যেন ধোঁয়া বের হতে শুরু করলো। লজ্জায় সে কোথায় লুকোবে ভেবে পাচ্ছে না। মনে মনে সৌহার্দ্যকে উদ্দেশ্য করে বেশ খানিকটা গালমন্দ করল সে। কি বেয়াদব আর নির্লজ্জ লোক! আমাকে এমন লজ্জায় ফেলে দিয়ে নির্বিকার ভাবে চলে গেল, যেন কিছুই হয়নি। দুপুরে ভারী খাওয়ার ফলে রাতে আর কেউই তেমন কিছু খেলো না। শুধু রিধি ওর শাশুড়ির ডায়াবেটিসের কথা মাথায় রেখে দুটো রুটি তৈরি করে দিল। রান্নার পাট চুকিয়ে আমেনা খালাকে দিয়ে সে সব গুছিয়ে রাখলো। এরপর রিধি আমেনা খালাকে পাঠালো সৌহার্দ্যের কাছে, জানতেও কিছু খাবে কিনা। কিন্তু আমেনা খালা ফিরে এসে যখন জানালো, সৌহার্দ্য কোনো উত্তর না দিয়ে উল্টে তাচ্ছিল্যের সুরে বলেছে, ওই ডের ব্যাটারিকে পাঠান। রিধির মনের ভেতর রাগের এক দহন শুরু হলো। অভিমানে ক্ষোভে রিধি তখন মনে মনে সৌহার্দ্যকে অকথ্য ভাষায় গালিগালাজ করে কোনো মতে বিছানায় গা এলিয়ে দিল। ঘুম না এলেও কোনো রকম রাতটা পার করে দিল। প্রতিদিনের চেয়ে আজ একটু ভোরেই ঘুম ভেঙেছে রিদির। বাড়িতে মেহমান এসেছে, কে যে কি খাবে তার তো ঠিক নেই। তাই রিদি ঠিক করলো নানা রকমের নাস্তা বানাবে। রান্নার জোগাড় করতে করতেই সাথী এসে হাজির। দুইজন মিলে আমেনা খালার হাত ধরেই গরম গরম কয়েকটা আইটেম বানিয়ে ফেললো। নাস্তা বানানো শেষ করতে না করতেই সবাই একে একে টেবিলে এসে বসলো। আজ সবার সাথে সৌহার্দ্যও এসেছে। চুলগুলো এলোমেলো, চোখ দুটো লাল হয়ে আছে। সারা রাত ঘুমায়নি মনে হয়। দেখেই কেমন অগোছালো লাগছে ওকে। রিধি একটা প্লেট এগিয়ে দিতেই সৌহার্দ্য আর চোখে একবার তাকালো। রিধির মাথায় পাতলা ঘোমটা, প্রতিদিনের মতো 10 হাত ঘোমটা না, তবুও মুখটা ঠিকমতো বোঝা যাচ্ছে না। সেটাই বোধহয় ওর পছন্দ হলো না। বিরক্তিতে নাক মুখ কুঁচকে নিল। অন্যদিকে সারান চৌধুরীর মুডটা আজ বেশ ভালো। চোখে মুখে খুশির ঝিলিক। ছেলের দিকে তাকিয়ে তৃপ্তির হাসি হেসে বললেন, তোমার উপর আমার বিশ্বাস ছিল। আমি জানতাম একদিন তুমি ওকে মেনে নেবে। আজ আমি ভীষণ খুশি তোমার উপর।
সৌহার্দ্য বাবার কথা খুব মন দিয়ে শুনল। তারপর ধীরে সুস্থে এক লোকমা খাবার মুখে দিয়ে চিবাতে চিবাতে শান্ত গলায় বলল, আমি ওটাকে মেনে নিয়েছি, তোমাকে কে বলল? কথাটা শুনে সারান চৌধুরী একদম বোকা বনে গেলেন। কাল সবার সামনে বউকে নিয়ে যা কাণ্ড করল দেখে তিনি ভেবেছিলেন সব ঠিক হয়ে গেছে। ছেলের কথায় রাগে ওনার গা কাঁপছে। বাকিরা অবশ্য এসবে অভ্যস্ত। ওরা জানে সৌহার্দ্যের মনের কথা বোঝা আর আকাশ ফুঁড়ে মাটিতে ঢোকা একই কথা। রাগে চোয়াল শক্ত করে সারান চৌধুরী বললেন, তাহলে কাল সবার সামনে ওই অসভ্যের মতো মেয়েটাকে কোলে তুলে নিলে কেন? সৌহার্দ্য ভ্রু কুঁচকে বাবার দিকে তাকালো। কয়েক সেকেন্ড চুপ থেকে তারপর খুব নরম ভদ্র গলায় জবাব দিল, ওকে দেন, সবার আড়ালে কোলে তুলে নেব। আর ইউ হ্যাপি? ছেলের কথা শুনে সারান চৌধুরী স্তব্ধ। মুখে কিছু বলার ভাষা নেই। তিনি জানেন ওনার ছেলের মুখের ধার, কিন্তু এতটা নির্লজ্জ কথা বলবে সেটা ভাবতেও পারেননি। রাগে লজ্জায় দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বললেন, অসভ্য ছেলে। ওদিকে আরান খাবার মুখে দিচ্ছিল। ভাইয়ের মুখে এমন কথা শুনে খাবার আটকে গেল গলায়। কাশতে কাশতে অবস্থা খারাপ। সাথে দৌড়ে পানি এগিয়ে দিল, পিঠ মালিশ করে দিল। রিদির তখন ইচ্ছে করছে মাটিটা দুই ভাগ হয়ে যাক, সে এক ছুটে তার ভিতরে ঢুকে পড়ুক। এত বেহায়া নির্লজ্জ পুরুষ মানুষ সে জীবনে দেখেনি। লজ্জায় অপমানে গাল দুটো আগুন হয়ে গেছে ওর। সেখানে এক মুহূর্ত দাঁড়াতে পারল না। কাঁপা কাঁপা পায়ে কোনো মতে রান্নাঘরের দিকে পালিয়ে গেল। এই মানুষটার সামনে থাকলে আল্লাহ জানে আবার কি শুনতে হয়। রিধি চলে যেতেই সৌহার্দ্য চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। টিস্যু দিয়ে মুখটা মুছতে মুছতে একবার রান্নাঘরের দিকে তাকালো। সাথীর দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, ভাবি, এক কাপ কফি পাঠিয়ে দেন। কথাটা বলেই আর এক মুহূর্ত দাঁড়ালো না। কারোর দিকে না তাকিয়ে ভারী পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে নিজের ঘরের দিকে চলে গেল। লজ্জায় রিধির মুখটা টকটকে লাল। রান্নাঘরের এক কোণে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সে। সাথী এক কাপ ধোঁয়া ওঠা কফি বানিয়ে ঠোঁটে দুষ্টু হাসি ঝুলিয়ে রিধির সামনে ধরল। তারপর চোখ টিপে বলল, যান ম্যাডাম, আপনার বর অপেক্ষা করছে। কফি পাঠাতে বলল। সাথীর খোঁচাকে রিধি লজ্জা পেলেও সেটা গিলে ফেলল। মুখ বাঁকিয়ে বলল, আমি পারবো না ভাবি, তোমার ওই অসভ্য দেবরের জন্য আমি কফি নিয়ে যাব না। আমেনা খালাকে পাঠাও। আমেনা খালা কথাটা শুনেই মুখটা কালো করে ফেললেন। প্রতিবাদের সুরে বললেন, আমি বাপু নিতে পারুম না। তোমার জামাই মুখটারে এমন বানাইয়া রাখে যেন হের হাগা কষা হয়েছে। আমার ডর লাগে। আমেনা খালার কথা শুনে রিধি হাসিটা কোনো মতে চেপে রাখলো, কিন্তু সাথী আর পারল না, হো হো করে হেসে উঠল। ওদের হাসি দেখে আমেনা খালা এবার একটু আফসোস করে বললেন, এমন সুন্দর একটা পোলা মুখটা সারাদিন কালা কইরা রাখে কেন আল্লাহ জানে। একটুখানি হাসলে না জানি কত সুন্দর লাগতো। বলতে বলতে নিজের মনেই মাথা নাড়তে লাগলেন উনি। শেষমেশ উপায় না পেয়ে রিধি কাঁপা কাঁপা বুক নিয়ে সৌহার্দ্যের ঘরের দরজা পর্যন্ত গেল। হাতে ধরা কফির কাপটা থরথর করে কাঁপছে। ছলকে পড়ে যাবে যেন। দরজার ওপাশে পা রাখার সাহসটুকুও মরছে বারবার। বুকের ভেতরটা যেন হাতুড়ি পেটাচ্ছে। ধূপ ধাপ ধূপ। মনে হচ্ছে হৃৎপিণ্ডটা এখনই বুক ফুঁড়ে বেরিয়ে আসবে। নিঃশ্বাস নিতে পারছে না। কাঁপা ভাবনার মাঝেই হঠাৎ ভেসে উঠল সৌহার্দ্যের গম্ভীর কঠোর কণ্ঠস্বর। শব্দগুলো দরজা ভেদ করে সোজা বুকের ভেতর গিয়ে বিঁধল। আই ওয়ান্ট ইউ ইন দিস রুম নাও।